আশা করি ভালো আছো। তোমাদের কথা চিন্তা করে জলপাই সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সাজেশনের ব্যবস্থা করেছে। আজকে আমি তোমাদেরকে কেমিস্ট্রির প্রথম পত্রের কিছু সাজেশন দেব, যেগুলো সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আশা করি তোমাদের জিনিসটা কাজে লাগবে। রসায়ন প্রথম পত্রের প্রথম যে অধ্যায় নাম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই চ্যাপ্টার থেকে এই বছর অবশ্যই প্রশ্ন হবে, বিকজ তোমরা সবাই জানো যে এই বছর 8 সেট কোশ্চেন হবে, সেখান থেকে 5টি কোশ্চেন তোমাদের আনসার করতে হবে। তার জন্য অবশ্যই ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন করা বাধ্যতামূলক। বোর্ড সকল বোর্ডে এবার প্রথম অধ্যায় থেকে কিছু কোশ্চেন হবে। তো যেই টপিকগুলো এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম টপিক হচ্ছে কিছু হ্যাজার্ড সিম্বল। তোমরা যারা চ্যাপ্টারটা পড়েছো তারা দেখবে যে কিছু হ্যাজার্ড সিম্বল আছে, যেমন কিছু কোনগুলো জারক উপাদান, কোনগুলো ক্ষয়কারক উপাদান, কোনগুলো ক্যান্সার উৎপাদক, কোনগুলো তেজস্ক্রিয় মৌল ইত্যাদি, যে সমস্ত ইম্পর্টেন্ট হ্যাজার্ড সিম্বল কোনটা থেকে কি মিন করে এবং কোনটাকে প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলো কি কোশ্চেন হয়, কোনটাকে আমরা কোনটার জন্য কি রকমের ঝুঁকি, কতটুকু ঝুঁকি, ঝুঁকির তীব্রতা, এদের প্রতিরোধের উপায়, এই জিনিসগুলো নিয়ে কিছু কোশ্চেন হয়। আশা করছি হবে এবছরও বিভিন্ন বোর্ডে। দ্বিতীয় যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল উপাদান, বিভিন্ন কেমিক্যাল রিএজেন্টকে মাপার যে যন্ত্রপাতিগুলো, বিশেষ করে বুরেট, পিপেট, মেজারিং সিলিন্ডার, তারপর হচ্ছে গিয়ে আয়তনমিতিক ফ্লাস্ক, কোনটার কাজ কি, কোনটা দিয়ে টাইট্রেশন করা সুবিধাজনক, কোনটা টাইট্রেশনে ইউজ করা যাবে না ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিছু বাস্তবিক আলোচনা ভিত্তিক প্রশ্ন আসে, যেগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এই ছিল আরেক ধরনের কোয়েশ্চেন। আরেক টাইপের প্রশ্ন হচ্ছে বিভিন্ন কেমিক্যাল রিএজেন্টস, যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড, নরমাল সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তীব্র ক্ষার যেগুলো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, প্রোপানন, ক্লোরোফর্ম, এই উপাদানগুলো পরিবেশের উপর কি ক্ষতিকর প্রভাব রাখে এবং মানব স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব রাখে, এই টপিকগুলো তোমাদের উপরে আলোচনা করা আছে এবং এখান থেকেও প্রশ্ন হবে। এবং এই ক্ষতিকর উপাদানগুলোকে কতটুকু মাত্রায় ব্যবহার করা উচিত এবং এগুলোর প্রতিকারের উপায় কি, বা এগুলোর বিকল্প উপাদান হিসেবে কি ব্যবহার করা যেতে পারে, এই ধরনের কিছু বিষয় বইয়ের মধ্যে আলোচনা করা আছে। তোমরা এগুলো একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখবে, বিকজ এখান থেকে প্রশ্ন হয় এবং ইনশাআল্লাহ সামনে হবে। এই ছিল প্রথম। এবং আরো কিছু উপাদান হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ যে সামগ্রীগুলো, যেমন ফিউম হুডের ব্যবহার, একটা ল্যাব চালানোর জন্য কোন কোন নিরাপত্তাজনক ব্যবস্থা যেন থাকা উচিত। ফার্স্ট এড বক্স অবশ্যই থাকতে হবে, ফিউম হুড থাকতে হবে, গ্লোভস পরতে হবে, গগলস পরতে হবে, এগুলোর কোনটার প্রয়োজনীয়তা কি, অথবা ল্যাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওই মুহূর্তে তোমার কি কি ব্যবস্থা নিতে হবে বা কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, এই বিষয়গুলো নিয়েও প্রশ্ন হয়। সো এই ছিল মোটামুটি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, মানে ফর কেমিস্ট্রি ফার্স্ট পার্টের প্রথম যে চ্যাপ্টার, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট টপিক। আশা করি তোমরা এই চ্যাপ্টারটাকে অত্যন্ত গুরুত্ব দিবে, বিকজ আমরা সবাই এই চ্যাপ্টারটাকে খুব একটা গুরুত্ব দেই না, কেউ পড়তে চায় না, বাট অবশ্যই এই চ্যাপ্টার থেকে এবার একটা প্রশ্ন হবে এবং খুবই সাধারণ আলোচনা এই চ্যাপ্টারে করা আছে। আশা করি তোমরা পড়বে এবং এই চ্যাপ্টার থেকে আনসার করার চেষ্টা করবে। দ্বিতীয় যে চ্যাপ্টার গুণগত রসায়ন, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে প্রথম যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতা থেকে অবশ্যই বিভিন্ন বোর্ডের প্রশ্ন চলে আসবে। যে বোর্ডগুলোতে গত বছর চলে এসেছে সেই বোর্ডগুলোতে এবারও কিছুটা সম্ভাবনা আছে, আর যেগুলোতে একেবারেই আসেনি সেগুলোতে আসবে অবশ্যই দ্রাব্যতা থেকে। দ্রাব্যতা থেকে মোটামুটি কিছু ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমাদের খুব সহজ অঙ্ক, যেগুলো দ্রাব্যতা দিয়ে দিবে, তোমাদেরকে বলবে দ্রাব্যতার গুণফল বের করো, অথবা কিছু লবণের ঘনমাত্রা বের করো। একটা লবণের দ্রাব্যতা দিয়ে বলবে এটা ঘনমাত্রা কি বের করো, অথবা দ্রাব্যতার গুণফল বের করো, অথবা দ্রাব্যতার গুণফল থেকে দ্রাব্যতা বের করো। রিভার্স যে অঙ্কগুলো সেগুলো দিতে পারে, এগুলো তোমরা পারো, সবাই করবা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টপিক দ্রাব্যতার মধ্যে সেটা হচ্ছে যে দুটো ভিন্ন লবণ, এই লবণ দুটিকে যখন মিশ্রিত করা হয় তখন উৎপন্ন লবণের অদক্ষেপ সৃষ্টি হবে কিনা। তোমরা যারা পড়েছো তারা জানবা দ্রাব্যতার গুণফল, আয়নের গুণফল ইত্যাদি বের করে দুটোর মধ্যে একটা তুলনা করে বলা যায় যে লবণের অদক্ষেপ করবে কি করবে না। এই ধরনের অঙ্ক খুব বেশি আসে, এটা থেকে গুরুত্ব দিবা সবাই। তৃতীয় যে দ্রাব্যতার ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে সময়ের প্রভাব। একটু কম ইম্পর্টেন্ট, বাট পড়ে যেতে পারে, আসলেও আসতে পারে। সময়ের প্রভাবের কিছু অঙ্ক আছে, যেমন নির্দিষ্ট লবণের দ্রবণে আরেকটা লবণের দ্রাব্যতা কতটুকু কম বেশি হবে, এই টাইপের কিছু প্রশ্ন আসতে পারে দ্রাব্যতা নিয়ে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক দ্রাব্যতা নিয়ে, সেটা হচ্ছে একটা উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণকে তুমি যখন শীতল করবা তখন কতটুকু লবণ অধক্ষিপ্ত হবে। যেহেতু তাপমাত্রা পরিবর্তনে দ্রাব্যতার পরিবর্তন হবে, কতটুকু লবণ উত্তপ্ত অবস্থা থেকে শীতল অবস্থায় অধক্ষিপ্ত হবে, এই ধরনের প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসতে দেখা গেছে এবং ভবিষ্যতে আসবে বলে আশা করছি। এই ছিল দ্রাব্যতার মধ্যে ইম্পর্টেন্ট কিছু টপিক। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টপিক দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে, সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা থেকে প্রতি বছরে বিভিন্ন বোর্ডে প্রশ্ন আসে, এবারও আসবে। কোয়ান্টাম সংখ্যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দিবে, ইলেকট্রন বিন্যাস দিয়ে কোনো নির্দিষ্ট একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী ম্যাগনেটিক স্পিন, এই কোয়ান্টাম নাম্বারগুলোর মান বের করতে বলবে। এই হচ্ছে এক ধরনের প্রশ্ন।
দ্বিতীয় হচ্ছে যে একটা মৌলের জন্য একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে বলবে যে এই অরবিটালে বা এই কক্ষপথে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করো যে কতগুলো ইলেকট্রন অবস্থান করতে পারে, মানে একটা কক্ষপথে বা শক্তি স্তরে মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এই বিষয়টা কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে বের করা যায়। এই দিকে একটা প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসে। এই ছিল কোয়ান্টাম নাম্বার কিছু ইম্পর্টেন্ট টপিক। তৃতীয় যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে পরমাণু মডেল। পরমাণু মডেল বলতে আমরা সবাই জানি বোরের পরমাণু মডেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পরমাণু মডেল। তো বোরের পরমাণু মডেল তোমরা সবাই গুরুত্ব সহকারে পড়বে, এবং বোরের পরমাণু মডেলের মধ্যে যে একটা ছোট্ট সূত্র, দ্বিতীয় সূত্র mvr = nh/2s5, এই ভিত্তিক কিছু ম্যাথ প্রতি বোর্ডে মোটামুটি আসতে দেখা গেছে। এছাড়াও একটা ইলেকট্রন এক শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে এবং উচ্চ শক্তি স্তরে যায় তখন কতটুকু শক্তি শোষণ করে বা কতটুকু শক্তি বিকিরণ করে, এই ভিত্তিক কিছু অঙ্ক তোমাদের বইয়ে আছে, যেগুলোকে বর্ণালীর অঙ্ক বলি আমরা। তো এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে রিডবার্ড ধ্রুবকের যে অঙ্কগুলো আছে হাইড্রোজেনের জন্য RH এর মানকে ব্যবহার করে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো দিকে তোমরা গুরুত্ব দিবে। এই ম্যাথটা ফ্রিকোয়েন্টলি অনেক বোর্ডে আসে। এই ছিল পরমাণু মডেল নিয়ে আলোচনার বিষয়বস্তু। এছাড়াও পিছন দিকে এই চ্যাপ্টারে, দ্বিতীয় চ্যাপ্টারে পিছন দিকে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো আমরা কেউ করতে চাই না, বাট আশা করি তোমরা করবে। তার মধ্যে আংশিক কেলাসন, আংশিক পাতন, দ্রাবক নিষ্কাশন, এই উপাদানগুলো কিভাবে করে সেদিকে যেতে বলছি না, কোনটার ব্যবহার কি, যেমন বিভিন্ন রকমের মিশ্রণ দিয়ে তোমাদের বলা থাকতে পারে যে কোন মিশ্রণগুলোর উপাদানগুলোকে পৃথক করার জন্য তুমি কোন পদ্ধতিটা ব্যবহার করবা, দ্রাবক নিষ্কাশন কখন ইউজ করবা, আংশিক পতনকে কখন ব্যবহার করবা। বিশেষ করে আংশিক পতনটা বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের একটা মিশ্রণ দিয়ে বলবে যে এই মিশ্রণটাকে আংশিক পাতনের সাহায্যে বের করা ইজিয়ার নাকি দ্রাবক নিষ্কাশনের সাহায্যে বের করা ইজিয়ার, এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে। ক্রোমাটোগ্রাফি ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে সংজ্ঞাটাও আসে। ক্রোমাটোগ্রাফি নিয়ে অত বেশি বিস্তারিত কিছু পড়াশোনা করার দরকার নেই, শুধুমাত্র RF যেই ইম্পর্টেন্টটা, রিটারডেশন ফ্যাক্টর, এই ভিত্তিক কিছু ম্যাথও আসতে পারে অথবা কিছু ব্যাখ্যাও আসতে পারে, বাংলা কথাবার্তা, যে ক্রোমাটোগ্রাফি ব্যবহার করে এই উপাদানটাকে পৃথক করাটা সুবিধাজনক কেন, এই ভিত্তিক কিছু প্রশ্ন একটু কম ইম্পর্টেন্ট বাট আসার সম্ভাবনা তোমাদের জন্য আছে। এই ছিল মোটামুটি দ্বিতীয় অধ্যায়ের কিছু বেসিক আলোচনা, যেগুলো থেকে তোমরা মনোযোগ দিবে, আশা করি তোমাদের সবার লাভ হবে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা সবাই প্র্যাকটিক্যাল বলে চালিয়ে দেয়, বাট পরীক্ষায় অবশ্যই আসে, বিভিন্ন বোর্ডে আসতে দেখা গেছে, সেগুলো হচ্ছে শিখা পরীক্ষা এবং লবণের শনাক্তকরণ। তোমরা কেউ এটা পড়ো না, বাট এটা পরীক্ষায় আসে, এমসিকিউ তো আসেই, রিটেনও অনেক ক্ষেত্রে চলে আসে। বিশেষ করে ফেরাস আয়ন, ফেরিক আয়ন, ক্যালসিয়াম, কপার, জিঙ্ক অ্যান্ড অ্যামোনিয়াম, ক্যাটায়নগুলো, অ্যানায়নগুলো অত ইম্পর্টেন্ট না। ক্যাটায়নগুলো কোন ক্যাটায়ন শনাক্তকরণের জন্য কোন রিয়েজেন্টটা ইউজ করা হয় উইথ কেমিক্যাল রিঅ্যাকশন, আশা করি তোমরা করবে, বিকজ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বোর্ডে, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড সহ নানা বোর্ডে প্রশ্নগুলো এসেছে, ঢাকা বোর্ডে আসার সম্ভাবনা খুব বেশি। এই ছিল দ্বিতীয় অধ্যায়, গুণগত রসায়ন। তৃতীয় অধ্যায় হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এর মধ্যে প্রথম যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পর্যায় সারণী সম্পর্কিত আলোচনা। অনেকেই পর্যায় সারণী নিয়ে খুব একটা ধারণা থাকে না, অনেকেই দেখেছ হয়তো যে বক্স করে কিছু কোশ্চেন আসে, এক্স মৌল, ওয়াই মৌল, এ মৌল, বি মৌল, কোনটা কি মৌল তা নিয়ে অনেক প্রশ্ন হয়। সো পর্যায় সারণীর দিকে তোমরা একটা গুরুত্ব দিবে, বিশেষ করে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, এই দুটো পর্যায় থেকে প্রশ্ন খুব বেশি আসে। আর গ্রুপের মধ্যে গ্রুপ নাম্বার 15, 16 এবং 17, এই তিনটা গ্রুপ থেকে আর দ্বিতীয় তৃতীয় পর্যায় থেকে বিশেষ করে কিছু প্রশ্ন আসে, যেগুলো দিকে মনোযোগ দিবা। আর এই পর্যায়ে এবং গ্রুপের যে মৌল, তাদের আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই ধর্মগুলা গ্রুপ ওয়াইজ, পর্যায় ওয়াইজ কিভাবে চেঞ্জ হয়, তার মধ্যে কি কি ব্যতিক্রম আছে, এগুলো তোমরা সবাই আশা করি জানো। এই টপিকগুলোর দিকে একটু মনোযোগ দিবা। দেন হচ্ছে তৃতীয় পর্যায়ে যে মৌল, সোডিয়াম থেকে শুরু করে ক্লোরিন পর্যন্ত মৌলগুলোর যে অক্সাইডের প্রকৃতি নিয়ে একটা প্রশ্ন বারবার আসতে দেখা যায়। তোমরা এই প্রশ্নটা দিকে একটু গুরুত্ব দিবে যে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড কোনটা বেশি অম্লধর্মী, ক্ষারধর্মী, এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। তৃতীয় অধ্যায়ের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সংকরণ, খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক বোর্ডে মোটামুটি সংকরণ থেকে প্রশ্ন আসতে দেখা যায়। সংকরণ, অনেক প্রকারের সংকরণ তোমাদের বই আলোচনা করা আছে, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট হাইব্রিডাইজেশন ইজ sp3 সংকরণ। তোমরা সবাই sp3 সংকরণের দিকে একটু বিশেষ মনোযোগ দিবে। sp3 সংকরণের মধ্যে তিনটা যৌগ ফ্রিকোয়েন্টলি সব বোর্ডে আসতে দেখা যায়, মিথেন, অ্যামোনিয়া আর পানি। এই তিনটা যৌগের সংকরণ আলোচনা করতে বলা হয়, এবং এই তিনটা যৌগের সংকরণে একবার আকৃতি কেন ডিফারেন্ট, ওই যে ভেসপার থিওরি নিয়ে কিছু আলোচনা আছে, সেই টপিকগুলো নিয়ে প্রশ্ন আসে। তো এই ছিল sp3 সংকরণের কিছু আলোচনা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সংকরণ sp3। sp2 আর sp3 কে কিছু সংকরণের যৌগ আসে, বিশেষ করে দুই তিনটা যৌগ, বোরন ট্রাইফ্লোরাইড আর হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইড বা বেরিলিয়াম ডাইফ্লোরাইড। তো এই দুইটা যৌগ মোটামুটি একটু দেখে যাওয়া, প্রশ্ন আসতে পারে। এই ছিল মোটামুটি সংকরণ। আর বড় যে সংকরণগুলো sp3d, sp3d2, sp3d3, সেগুলো জাস্ট একটু চোখ বুলোতে পারো, বাট বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা কম। এই ছিল সংকরণ। তৃতীয় অধ্যায় আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফাজানের নীতি।
ফাজানের নীতি দিয়ে তোমাদের আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য আলোচনা করতে বলবে, কিছু ধাতু দিয়ে তাদের কিছু যৌগ দিয়ে বলবে যে কোনটার গলনাঙ্ক বেশি, কোনটার স্ফুটনাঙ্ক বেশি, কোনটার তাপ সহনীয়তা বেশি, বা কোনটা তাপীয় বিয়োজন বা কোনটা কম তাপে বিয়োজিত হয়। এই প্রশ্ন টপিকগুলো নিয়ে প্রশ্ন বিগত বছরগুলোতে আসতে দেখা গেছে, সামনে আসবে বলে আশা করি। তো এই ছিল ফাজানের নীতি। আরেকটা হচ্ছে যে ডি ব্লক ধাতু। ডি ব্লক ধাতুগুলোর মধ্যে কোন ধাতু কোন রঙিন যৌগ তৈরি করে, কেন রঙিন যৌগ তৈরি করে, ডি ব্লক ধাতুগুলো কেন পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট ডি ব্লক ধাতুগুলো কেন জটিল যৌগ তৈরি করে। জটিল যৌগ থেকে প্রতি বোর্ডেই মোটামুটি একটা দুটো প্রশ্ন আসতে দেখা যায়। সো জটিল যৌগ নিয়ে তোমাদের একটা প্রশ্ন হতে পারে, বিশেষ করে দুইটাই জটিল যৌগ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড আর টেট্রাঅ্যামিন কপার সালফেট। এই দুটো যৌগ তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়ে যাবা। জটিল যৌগের ক্ষেত্রে এদের সংকরণ প্রক্রিয়া, এদের রঙিন যৌগ তৈরির প্রক্রিয়া বা এদের জটিল যৌগ গঠন প্রক্রিয়া নিয়ে পরীক্ষা প্রশ্ন হয়। এবং হাইড্রোজেন বন্ধন নিয়ে কিছু ছোট ছোট প্রশ্ন আসতে দেখা যায়। হাইড্রোজেন বন্ধনের জন্য কেন, যেমন পানি কেন তরল, হাইড্রোজেন কেন গ্যাসীয়, বা কোন হাইড্রোজেন বন্ধনের কারণে সমযোজী যৌগ কিভাবে পানিতে ডিসলভ হতে পারে, দ্রবীভূত হতে পারে, এই ভিত্তিক কিছু প্রশ্ন আসতে পারে হাইড্রোজেন বন্ধন নিয়ে। অথবা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কারণে একই যৌগের সমাণুর গলনাঙ্ক কেন ভিন্ন হয়, এই ভিত্তিক প্রশ্নগুলো আসে। তো এই ছিল মোটামুটি তৃতীয় অধ্যায়, মৌলের পর্যায়গত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এবারে চতুর্থ অধ্যায়, সবচেয়ে বড় চ্যাপ্টার, কেমিস্ট্রি ফার্স্ট পার্টের সবচেয়ে বড় চ্যাপ্টার। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে। আশা করি এই চ্যাপ্টারটা দেখতে সবাই গুরুত্ব দেবে। অ্যাটলিস্ট দুটো থেকে তিনটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে। সো এই চ্যাপ্টার দিকে একটু মনোযোগ দিয়ে ইম্পর্টেন্ট। তো প্রথম যে গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারে সেটা হচ্ছে তাপোৎপাদী তাপহারী বিক্রিয়া সংক্রান্ত যে প্রশ্ন। হেসের সূত্র দিয়ে তোমাদের কিছু প্রশ্ন হবে। হেসের সূত্র দিয়ে বলবে হেসের সূত্রের ব্যাখ্যা প্রয়োগ ব্যাখ্যা করো। উদ্দীপকে কিছু বিক্রিয়া দিয়ে বা কিছু প্রক্রিয়া দিয়ে বলবে যে এগুলো হেসের সূত্রকে মেনে চলে কিনা, বা হেসের সূত্র যে শক্তি নিত্যতা সূত্র কিনা তার ব্যাখ্যা কি, এগুলো কিছু প্রশ্ন হবে। দ্বিতীয় হচ্ছে যে সংগঠন তাপ সংক্রান্ত কিছু অঙ্ক আছে। তোমরা জানো যে দহন বিক্রিয়া দিয়ে দিয়ে বলবে এই উপাদানের সংগঠন তাপ কত, এই ভিত্তিক কিছু ম্যাথ তোমাদের আসতে পারে, পরীক্ষায় আসে, বিভিন্ন বোর্ডে আসতে দেখা গেছে। এছাড়াও বন্ধন শক্তির কিছু অঙ্ক আসে দেখা যায়, একটা বিক্রিয়া দিয়ে বিভিন্ন বন্ধন শক্তি দিয়ে দিয়ে বলবে এই বন্ধন শক্তিটা কত। একটু কম ইম্পর্টেন্ট এটা, বাট দেখে যেতে পারো, গুরুত্বপূর্ণ, বোর্ডে আসলেও আসতে পারে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোনটি উত্তম জ্বালানি বা কোনটি উৎকৃষ্ট জ্বালানি। সকল বোর্ডে মোটামুটি এই প্রশ্ন বিভিন্নবার এসেছে। তো তোমাকে মিথেন ইথেন দিয়ে দিয়ে অথবা মিথেন না দিয়ে AB4, ইথেনের বদলে A2B6, AB এর কি সেগুলো উদ্দীপকে বলা থাকবে। মানে জ্বালানি যৌগের মধ্যে, দুটো ভিন্ন জ্বালানির মধ্যে কোনটি উত্তম জ্বালানি, কোনটি সাশ্রয়ী জ্বালানি, এই প্রশ্ন বিভিন্ন বোর্ডে বারবার আসে। এই অঙ্কটা সব ইম্পর্টেন্স সহকারে সলভ করবে আশা করি। তো এই ছিল চতুর্থ অধ্যায়ের একটা টপিক, তাপোৎপাদী তাপহারী বিক্রিয়া সংক্রান্ত শক্তি রূপান্তর সংক্রান্ত আলোচনা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ থেকে প্রতি বছর বোর্ডে একটা করে প্রশ্ন পাওয়া যায় বিভিন্ন বোর্ডে। বাফার দ্রবণের মধ্যে তোমরা পড়বা যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, একটা বাফার দ্রবণ কিভাবে তার পিএইচ কে নিয়ন্ত্রণ করে। এই ক্রিয়া কৌশলটা অম্লীয় বাফারের জন্য, ক্ষারীয় বাফারের জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। এছাড়া বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, তোমাকে একটা বাফার দ্রবণ তৈরি করা থাকবে উদ্দীপকে একটা উইক অ্যাসিডের সাথে একটা স্ট্রং সল্ট, একটা স্ট্রং বেস মানে একটা দুর্বল অ্যাসিডের সাথে একটা তীব্র ক্ষার দিয়ে দিয়ে বলবে এই মিশ্রণটির পিএইচ কত নির্ণয় করে বাফার দ্রবণের, অথবা অ্যাসিডের সাথে সল্ট মিশিয়ে উৎপন্ন উদ্দীপকের বাফারটির পিএইচ কত। সো এই ধরনের প্রশ্ন, একটা যে বাফারের মেকানিজম, কিভাবে বাফার তার পিএইচ কে মেইনটেইন করে এবং বাফারের পিএইচ নির্ণয়, এই ভিত্তিক অঙ্ক তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্টলি আসে। দেন হচ্ছে দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, এই চারটি উপাদানের পিএইচ নির্ণয় অসওয়াল্ডের সূত্র ব্যবহার করে অথবা নরমাল সূত্র ব্যবহার করে কিভাবে আমরা এই মিশ্রণগুলোর পিএইচ বের করতে পারি, এই ভিত্তিক অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। এছাড়াও অ্যাভেনিয়াসের একটা সূত্র আছে একেবারে প্রথম দিকে চ্যাপ্টারে, অ্যাভেনিয়াসের সূত্র, বিশেষ করে তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার ধ্রুবকের একটা সম্পর্কের সূত্র। এই সূত্রে কিছু গ্রাফ আছে, কিছু ছবি আছে, এই ছবিগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। উদ্দীপকে কিছু গ্রাফ দিয়ে বলবে যে এই বিক্রিয়া সক্রিয় শক্তি কত, অথবা বিভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবকের মান বের করতে বলতে পারে তোমাদের। T1 তাপমাত্রায় হার ধ্রুবক K1 হলে T2 তাপমাত্রায় হার ধ্রুবক K2 কত হবে। এই ধরনের অঙ্কগুলো খুব বেশি আসতে দেখা যায়। এছাড়াও এই টপিকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সক্রিয় শক্তির সাথে প্রভাবকের সম্পর্কটা কি, খুব গুরুত্বপূর্ণ। প্রভাবক এবং বিক্রিয়ার হার, সক্রিয় শক্তির সাথে বিক্রিয়ার হারের কি সম্পর্ক, সক্রিয় শক্তির সাথে প্রভাবকের কি সম্পর্ক, এই প্রশ্নটা আসতে দেখা যায় অনেক বোর্ডে। প্রভাবকের ক্রিয়া কৌশল খুব একটা গুরুত্বপূর্ণ না, দেখে যেতে পারো, আসতে পারে। এই চ্যাপ্টারের আর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কেপিকেসি, সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে প্রশ্ন হবে যে তোমাদের বিয়োজন মাত্রা দিয়ে দিবে, কেপিকেসি বের করতে হবে। অনেক রকমের কঠিন কঠিন অঙ্ক বইয়ের মধ্যে করা আছে, অত কঠিন অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, একেবারে সিম্পল যে ম্যাথগুলো আছে, বিয়োজন মাত্রা দিয়ে দিয়ে একটা বিক্রিয়ার জন্য বলবে কেপিকেসি নির্ণয় করো। এই আর হচ্ছে লাসাতের নীতি, সবাই 19 থেকে লাসাতের নীতি পড়ে এসেছি। উদ্দীপকে একটা প্রক্রিয়া দিয়ে বলবে যে এই প্রক্রিয়ার উপর লাসাতের নীতির ইফেক্ট কি,
মানে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার পরিবর্তন করলে এই বিক্রিয়াটি কোন দিকে মুভ করবে। লা সাথে রীতি অনুযায়ী সেই ব্যাখ্যাগুলো দাও। লা সাথে রীতি খুবই কমন প্রশ্ন, বিভিন্ন বোর্ডে বারবার আসে, সামনের বোর্ডগুলো তো আসবে বলে আশা করছি। এই ছিল 4th চ্যাপ্টারের উপর কিছু বেসিক আলোচনা, যেখান থেকে প্রশ্ন তোমাদের হতে পারে। সবচেয়ে বড় চ্যাপ্টার, সবাই ইম্পর্টেন্স সহকারে ইম্পর্টেন্টলি চ্যাপ্টারের উপর মনোযোগ দিবা। চ্যাপ্টার নাম্বার 5 কেউ পড়তে চায় না, কেন পড়তে চায় আমি জানি না, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পড়লে আমরা আমাদের আশেপাশের উপাদানগুলো সম্পর্কে জানতে পারবো, যে কোন উপাদানটার কেমিক্যাল ইউজ কি। আমরা অনেকেই মেয়েদের মধ্যে লিপস্টিক, আমরা অনেকেই মেয়েদের মধ্যে অনেকে লিপস্টিক ইউজ করে, সাবান তো সবাই ব্যবহার করে, আফটার শেভ, লোশন, নর্মাল লোশন, চুলের তেল, এই সবগুলো উপাদানের ইউজ কি। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে কোন উপাদানটা ব্যবহার করি আমরা, যে দৈনন্দিন জীবনে অনেক কিছুকে ব্যবহার করি, সাবান থেকে শুরু করে, শ্যাম্পু থেকে শুরু করে, লোশন, কন্ডিশনার ব্যবহার কি, কোনটা কি দিয়ে তৈরি জানা উচিত আমাদের। এনিওয়ে, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করি, পরীক্ষা কি কি আসবে। প্রথম যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ভিনেগার। সার্বজনীন প্রশ্ন, বিভিন্ন বোর্ডে আসে, ভিনেগারের কাজ কি, ভিনেগারের ব্যবহার কি, ভিনেগারের সাথে ক্লোরোফর্মের ক্ষতিকর উপাদান, ক্লোরোফর্মের পার্থক্য কি, ভিনেগার ব্যবহার করে কেন সুবিধাজনক, ভিনেগার মানুষের স্বাস্থ্যের উপর কি কি ভালো ভূমিকা রাখে, ভিনেগার খেলে আমাদের স্বাস্থ্যের কি কি উপকার হয়, এই ভিত্তিক কিছু প্রশ্ন তোমাদের আসবে। ভিনেগারের প্রস্তুতির কিছু বিক্রিয়া আছে, অনেকে দেখবা যে মোলাসিস থেকে ভিনেগার তৈরি, অথবা পলিস্যাকারাইড থেকে ভিনেগার তৈরি। এই যে বিক্রিয়াগুলো, ইনভার্টেজ এনজাইম, ম্যালটেজ এনজাইম, জাইমেজ এনজাইম, এগুলোকে ব্যবহার করে কিভাবে ভিনেগার তৈরি করা হয়, এই প্রক্রিয়া থেকে প্রশ্ন আসে। সবাই এটা দিকে গুরুত্ব দিবা, ভিনেগার। দ্বিতীয় হচ্ছে যে এই চ্যাপ্টারের মধ্যে গ্লাস ক্লিনার নিয়ে কিছু প্রশ্ন আসে। গ্লাস ক্লিনারের উপাদান কি, গ্লাস ক্লিনারের মধ্যে অ্যামোনিয়া বা সোডিয়াম হাইড্রোক্সাইড কোনটা ব্যবহার করা সুবিধাজনক বা কেন না। 2 নম্বরের জন্য আসতে পারে, অনেক সময় এটা 4 নম্বরের প্রশ্ন হিসেবে দেখা যায়, অনেক পড়ে আসছে। তো এই ছিল গ্লাস ক্লিনার। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে গ্লাস ক্লিনারের মেকানিজম। সাবান যেভাবে ময়লা দূর করে, গ্লাস ক্লিনার কিভাবে ইমালসিফিকেশনের মাধ্যমে তার ময়লা দূর করে। কিছু কেমিক্যাল রিঅ্যাকশন দেয়া আছে উইথ ফিগার বইয়ের মধ্যে, সেগুলো পড়বা। ময়লা দূরীকরণের পদ্ধতি, কিভাবে সাবান বা গ্লাস ক্লিনার একটা ময়লা উপাদানকে দ্রবণ থেকে পৃথক করে নিয়ে আসে, একটা গুরুত্বপূর্ণ টপিক। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই চ্যাপ্টারে যে খাদ্য সংরক্ষণের মূলনীতি। বিভিন্ন রকমের খাবার, ফলমূল থেকে শুরু করে শাকসবজি ইত্যাদি উপাদানকে কিভাবে আমরা কৌটাজাতকরণ করতে পারি। কৌটাজাতকরণের মধ্যে 4টা বেসিক স্টেপস আছে, সবাই পড়বা। এক্সস্টিং, সিলিং, স্টেরিলাইজিং আর হচ্ছে প্যাকেজিং। এই উপাদানগুলোর মধ্যে এই প্রক্রিয়াগুলো আসলে কি, এক্সস্টিং বলতে কি বোঝায়, সিলিং বলতে কি বোঝায়, এগুলোর মধ্যে কি টেম্পারেচার, প্রেসার, এগুলো একটু মেইনটেইন করা ইম্পর্টেন্ট কিনা সেগুলো পড়বা সবাই। এখান থেকে প্রশ্ন হয় খাদ্য কৌটাজাতকরণের মূলনীতি। এছাড়াও কিছু কৃত্রিম প্রিজারভেটিভস আছে, যেগুলো নিয়ে একটু আলোচনা না করলেই না। কৃত্রিম প্রিজারভেটিভস গুলো দেখবা যে কোন প্রিজারভেটিভসটা স্বাস্থ্যের পক্ষে কিভাবে ক্ষতিকর, ক্ষতি জিনিসগুলো বেশি গুরুত্ব সহকারে আসবে। যে কোন প্রিজারভেটিভসটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কতটুকু মাত্রায় ইউজ করা যেতে পারে, একটু মনোযোগ সহকারে দেখা যাবে, এখান থেকে প্রশ্ন হতে পারে। এছাড়াও ক্ষতিকর প্রিজারভেটিভস আর প্রাকৃতিক প্রিজারভেটিভসের মধ্যে কোনটা উপকারী। বুঝতেই পারতেছি যে প্রাকৃতিক প্রিজারভেটিভ ইম্পর্টেন্ট, আমাদের জন্য উপকারী, বাট কিভাবে উপকারী সেটা একটু পড়ে যাবো সবাই। তো এই ছিল মোটামুটি 5th চ্যাপ্টার কিছু ইম্পর্টেন্ট টপিক, সবাই পড়বে মনোযোগ দিয়ে। বিশেষ করে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5 এখান থেকে কিন্তু অবশ্যই 2টা প্রশ্ন থাকবে। তো যারা এই চ্যাপ্টারগুলো বাদ দেওয়ার প্ল্যানে আছো, তাদের কাছে একান্ত রিকোয়েস্ট, এই চ্যাপ্টারগুলো বাদ দিলে তোমরা নিজের অনেক বড় বিপদের মধ্যে পড়বে। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 5 এবং খুব সহজ, কোনো ম্যাথ নেই, কোনো ডিফিকাল্ট কিছু বোঝার নেই, জাস্ট পড়বা, বুঝবা, পরীক্ষাতে লিখে দিয়ে আসবা। এবং টিচাররা ইনশাআল্লাহ নাম্বার বেশি দেবে তোমাদের এই চ্যাপ্টারগুলোর উপর, বিকজ আনইম্পর্টেন্ট গুলোর দিকে বেশি গুরুত্ব দিয়েছো, টিচার খুশি হয়ে এমনি নাম্বার দিয়ে দেবে। সো এই চ্যাপ্টারগুলোর দিকে গুরুত্ব দিবা, আর মাঝখানে 2, 3 আর 4 এর দিকে একটু মনোযোগ দিবা। এই ছিল মোটামুটি কেমিস্ট্রি প্রথম পত্রের ফুল সাজেশন। আশা করি তোমরা কথাগুলোর দিকে গুরুত্ব দিয়ে একটু পড়বা, টেস্ট পেপারগুলো ঘেটে দেখবা এবং পরীক্ষা ভালো করবে। সবার পরীক্ষা ভালো হবে আশা করি। আল্লাহ হাফেজ।